8 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 হলে শতকরা লাভের পরিমাণ কত। তো এই অঙ্কটা আমরা কিন্তু শর্টকাটও করতে পারি এবং ইলাবোরেটও করতে পারি, দুইটা সিস্টেমই আমরা দেখার চেষ্টা করব। দেখুন, বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে, তার মানে 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের 4 ভাগ কি এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, তার মানে বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে ধরি বিক্রয় মূল্য কত হবে 5 টাকা, এবং সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্য 4 টাকা। তাহলে আপনার লাভ কত হচ্ছে এখানে, যদি বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে লাভ হচ্ছে আপনাদের 1 টাকা। এই যে 1 টাকা লাভ হলো, এই ব্যক্তি ব্যবসা স্টার্ট করেছিল কয় টাকা দিয়ে, মানে কত টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছিল, 4 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছিল। যেহেতু 4 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছিল, তার মানে 4 টাকায় লাভ হয় 1 টাকা। এখানে আপনাকে বলছে শতকরা কত লাভের পরিমাণ, তার মানে 100 টাকায় কত টাকা লাভ হয়, তার মানে 4 টাকায় লাভ হয় হচ্ছে 1 টাকা। ওই কথাটা লিখবো, 4 টাকায় লাভ হয় 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, তাহলে কি কম না বেশি হবে, অবশ্যই কম হবে, 1/4। এবং শতকরা যেহেতু বের করতে বলছে, অতএব 100 টাকায় লাভ হবে বেশি, 1 × 100/4 এত টাকা সমান সমান আমাদের এখানে আসবে 4 25, তার মানে হচ্ছে 25 টাকা। দেন এই রিটার্ন পার্টে কিন্তু আপনি এখানে কখনোই পার্সেন্টেজ দিবেন না। যদি আপনি এখানে কোনো কারণে ভুলে পার্সেন্টেজ ইউজ করেন, ক্যালকুলেশন করার পর এখানে যদি পার্সেন্টেজ ইউজ করেন, তাহলে কিন্তু আপনার নম্বর কেটে দেবে। তাহলে এখানে উত্তর হবে 25%। আশা করি বুঝতে পেরেছি। এভাবে আমরা রিটার্ন পার্টটা করব। এভাবে আমরা শর্টকাট ফর্মুলাতে যদি আসি, যে আসলে এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে করব। এখানে শর্টকাট যেটা সিস্টেম, সেটা হচ্ছে এই 5 থেকে 4 বাদ দিবেন, 5 - 4 ইন্টু শতকরা বের করতে বলছে 100 বাই এখানে হবে আপনার এই যে ক্রয় মূল্যটা 4, ক্যালকুলেশন করলে এটা 1 × 100 বাই এখানে হচ্ছে 4। যদি আপনি এটা ক্যালকুলেশন করেন, 4 25 কে 100, তার মানে হচ্ছে 25%। এটা হচ্ছে শর্টকাটের জন্য। শর্টকাটের জন্য এর পরের কোশ্চেনে আসি, আমরা 9 নম্বরে আসি। দেখুন 9 নম্বর কোশ্চেন, এখানে বলছে এত সমান সমান কত, একটা সংখ্যা দেয়া আছে, এই সংখ্যা দুটোর যোগফল বের করতে হবে। সংখ্যাটা যদি আমি লিখি এখানে 3.123, 4টা 0, দেন হচ্ছে 1 0, এই সংখ্যাটা দেয়া আছে। আর এদিকে দেয়া আছে হচ্ছে 5 × 10⁻³ দেয়া আছে। দেখুন এই অঙ্কটা, এটা তো সিম্পল আকারে দেয়া আছে, বাট এইটাকে আমাদের সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে। এইটাকে সিম্পল ফর্মে নিয়ে আসার জন্য আমরা এই রিলেটেড কয়েকটা টার্ম শিখব। শেখার পরে আমরা দেখব যে আসলে এটার সিম্পল ফর্মটা কেমন হবে। দেখুন আমাদের একটা ম্যাথমেটিক্সে একটা টার্ম আছে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আকার বা সায়েন্টিফিক ফর্ম। সায়েন্টিফিক ফর্মটা কি ধরনের, সায়েন্টিফিক ফর্মটা হচ্ছে a × 10⁻n এই ধরনের। এর কন্ডিশন হচ্ছে a এর মানটা 1 হতে পারে এবং 1 এর চেয়ে বড় হবে, এবং 10 অপেক্ষা অবশ্যই ছোট হবে। এই ধরনের 10 অপেক্ষা ছোট হবে, অর্থাৎ এই সংখ্যাটা, এই মাঝের এটা, এর পরিচয়টা হচ্ছে একটা সার্থক অঙ্ক হতে পারে, একটা সার্থক অঙ্ক। দেখুন 1 থেকে বড়, এটা কি বোঝাচ্ছে, 1 থেকে বড় এবং 10 এর চেয়ে ছোট। 1 থেকে বড় এবং 10 এর চেয়ে ছোট সংখ্যা কোনগুলো, তাহলে একও হতে পারে, কিন্তু এখানে ইকুয়াল সাইন দেয়া আছে। তার মানে 1 2 3 4 5 এভাবে আপ টু 9 পর্যন্ত হতে পারে। এই সংখ্যাগুলো হতে পারে a এর ভ্যালুটা। এবং 10⁻n, 10⁻n মানে একটা হচ্ছে 10 এর উপরে একটা যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। এখন দেখুন
এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আকার। আমি এখানে লিখে দিচ্ছি ফর্মটা, শর্তটা। বৈজ্ঞানিক আকার। ওকে, এখন আমরা এই আকারে কয়েকটা অঙ্ক দেখার চেষ্টা করি। ফার্স্টলি আমি এখানে নিচ্ছি 2 3 5 আছে, এটাকে বৈজ্ঞানিক আকারে আমি কনভার্ট করব, অর্থাৎ এই আকারে নিয়ে যাব। এখন আপনি দেখুন 2 3 5 এখানে দশমিক কোথায় আছে। আমরা যদি বলি যে 6, আমি জাস্ট একটা সার্থক অঙ্ক 6 লিখলাম, এর দশমিক কোথায় আছে? দশমিক অবশ্যই ডান পাশে আছে, অবশ্যই ডান পাশে আছে। তাহলে এখানেও একটা সার্থক অঙ্ক 235, তাহলে এর দশমিক কোথায় আছে? অবশ্যই দশমিকটা এইখানে আছে। যদি আমি এই দশমিকটা যদি এইখানে থাকে, তাহলে আমাকে বৈজ্ঞানিক আকারে নিয়ে যেতে হলে কি করতে হবে? এই যে a × 10⁻⁷ এই আকারে নিয়ে আসতে হবে। এই আকারে যদি নিয়ে আসতে চাই, a এর পরিচয় হচ্ছে 1 থেকে কত 9 পর্যন্ত যে সংখ্যাগুলো এগুলো হতে পারে। তাহলে এখানে 1 থেকে 9 পর্যন্ত একটা মাত্র সংখ্যা রাখতে হবে। যদি আপনি দশমিকটা যদি আপনি কোনো কারণে এখানে নিয়ে আসেন, তাহলে এই সামনে হবে কত? 23। কিন্তু এই কন্ডিশনে তো আসলে 23 মিলে না। এখানে বলা হচ্ছে 1 থেকে বড়, 10 এর চেয়ে ছোট, এবং 1 হলেও চলবে। তার মানে এই যদি আপনি এখানে দেন, তাহলে কিন্তু হচ্ছে না। কিন্তু তাহলে দশমিকটা কোথায় দিতে হবে? তাহলে এইটা টেনে এইখানে নিয়ে আসতে হবে। এইখানে নিয়ে আসলে, অর্থাৎ দশমিকটা এইখান থেকে এখানে নিয়ে আসবেন। তার মানে এখানে হবে 2.35, অর্থাৎ 2.35। এখন এইটা লেখার পরে এই যে ইনটু, এই যে দেখুন আকারটা দেখুন, ইনটু 10⁻⁻, কত হবে এখানে? n। n বলতে আসলে কি বোঝায়? এইটা হচ্ছে আমাদের এই আলোচনার বিষয়বস্তু। এই যে আমাদের এখানে -3 আছে, এটার জন্য মূলত এখানে আলোচনা। এখানে দেখুন এই যে সংখ্যাটা আমরা পাইলাম 2.something, এই সংখ্যাটা কিন্তু কত? 10 এর চেয়ে কিন্তু ছোট। কিন্তু এই সংখ্যাটা 2.something 10 এর চেয়ে ছোট। তার মানে এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের লেখা হয়েছে। 2.something মানে 3 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে বড়, এটা কিন্তু এখানে চলবে। এখন 10⁻, যখন দশমিকটা এইখান থেকে এদিকে আসে, অর্থাৎ আপনার হচ্ছে বামে আসে, এটা হচ্ছে বাম দিক, আমি দেখাচ্ছি। যদি আপনার এই দশমিকটা আপনার বাম হাতের দিকে আসে, তাহলে এখানে কয় ঘর যাচ্ছে? এখানে 2 ঘর যাচ্ছে, এখানে 2 হবে। কয় ঘর গেছে দশমিক? এখান থেকে 1 ঘর 2 ঘর সামনে গেছে, এখানে 2 হবে। এবং যদি বামের দিকে যায়, তাহলে আপনার এখানে প্লাস চিহ্ন দিবেন। ওকে, দশমিক যদি বাম দিকে চলে যায়, তাহলে আপনি প্লাস চিহ্ন দিবেন। আর যদি দশমিক ডান দিকে যায়, সেক্ষেত্রে আপনি মাইনাস চিহ্ন দিবেন। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা এইটাকে ক্যালকুলেশন করে এইখান থেকে যে আমরা এটা লিখলাম, এটা ঠিক না ভুল, এটা একটু দেখার চেষ্টা করি। দেখুন এই সংখ্যাটা ক্যালকুলেট করে আমরা এই অঙ্কে নিয়ে আসবো। এখানে 2.35 ইনটু এখানে কত? 10 এর উপরে 2, মানে 10 এর উপরে 2 বললে কত আসে আমাদের এখানে? 100। এই সংখ্যাটা আমি এখানে লিখবো, এই 100টা আমি এখানে দিলাম। ওকে, কারণ 10 এর উপরে স্কয়ার করছি, 100 হয়ে গেছে। 100 যদি আমি এখানে দেই, এখন দেখুন এই 100 দ্বারা এই সংখ্যাটাকে আপনি গুণন করবেন। 100 দ্বারা এই সংখ্যাটাকে গুণন করবেন। 2.35 কে যদি আপনি এই 100 দ্বারা গুণন করেন, তাহলে এই সংখ্যাটা অবশ্যই বড় হবে। আপনি 100 দ্বারা গুণ করতেছেন, কোন সংখ্যাকে 100 দ্বারা গুণ করা মানে কি? কোনো কিছু দ্বারা গুণ করা মানে কি? বড় করা। তার মানে এই সংখ্যাটাকে যখন আপনি 100 দ্বারা গুণ করবেন, এই সংখ্যাটা অবশ্যই বড় হবে। তাহলে দশমিক এদিকে আসবে না এদিকে আসবে? অবশ্যই দশমিকটা এদিকে যাবে, কারণ দশমিক যদি এদিকে যায়, তাহলে এই সংখ্যাটা বড় হবে। তাহলে আপনি এইটাকে যদি এটা দ্বারা গুণন করেন, তাহলে হবে 2 3 5, এই সংখ্যাটাই হবে। আমি যদি একটু দেখাই আপনাকে, 2.35 এটাকে 100 দ্বারা গুণন, যদি আপনি গুণন করেন, এই যে দেখুন এই 0 দ্বারা 5 কে গুণ করবেন, গুণ করলে এখানে কত আসে? 0 আছে, এখানে 0 আসে, এখানে 0 আসে, ইনটু আবার 3টা 0, 1 2 3, আবার 1 দ্বারা গুণ করলে 2 3 5, 2 3 5, এই ধরনের ক্যালকুলেশন করলে 0 0, এখানে 5, এখানে 3, এখানে হচ্ছে 2। তার মানে হচ্ছে 2 3 5। তার মানে এখন আপনার এখানে দেখতে হবে যে আসলে দশমিক কত ঘর পর ছিল। এখানে দেখুন 1 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর পর দশমিক, এখানে হচ্ছে দশমিক। তার মানে এখানে দেখুন 235 কিন্তু আছে, এখানে 235 আসলে মূলত ছিল, এখানে কিন্তু 235 আসছে। তো এভাবে মূলত আপনি এই ধরনের ক্যালকুলেশন গুলো সলিউশন করতে পারেন। আমি যদি একটা ঋণাত্মক মান দিয়ে যদি একটা মান দেখাই,
ঋণাত্মক মান দিয়ে, ধরুন 0.2357 আছে, এই ধরনের আছে। তাহলে এই সংখ্যাটাকে আমি এই বৈজ্ঞানিক আকারে নিয়ে আসবো। বৈজ্ঞানিক আকারে যদি নিয়ে আসতে চাই তাহলে এইটা কত হবে, দশমিকটা কি হবে, এই যে এখানে চলে আসবে, এই যে এর ভ্যালু যেহেতু হচ্ছে 1 এর সমান বা 1 এর চেয়ে বড় এবং 10 এর চেয়ে ছোট, সুতরাং দশমিকটা এইখানে আসবে। যদি এইখানে আসে তাহলে কত ঘর পরে দশমিক আসতেছে, আমাদের দশমিক যাচ্ছে হচ্ছে 1 ঘর পরে যাচ্ছে। 1 ঘর পরে কোন দিকে যাচ্ছে, ডান হাতের দিকে যাচ্ছে, আপনার ডান হাতের দিকে। যখন ডান হাতের দিকে দশমিক যাবে তখন ঋণাত্মক হবে, অর্থাৎ 2 দশমিক এখানে 357 ইনটু 10 টু দি পাওয়ার কত, -1 হবে। এই সংখ্যাটা হবে। এখানে দেখুন কিভাবে মাইনাস আসলো। মাইনাস আসার কারণটা হচ্ছে কি, দশমিক যে পজিশন ছিল ওই পজিশন থেকে ডানে যাচ্ছে, ডানে গেলে মাইনাস, কত ঘর ডানে যাচ্ছে, -1 ঘর, সুতরাং এখানে -1। তার মানে এই অঙ্কটা যদি ক্যালকুলেশন করেন আসলে এই ফিগারটাই আসবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে 2.357 ইনটু 10 টু দি পাওয়ার কত আসে এখানে, মানে হচ্ছে এই যে দেখুন x ইনভার্স এর মানে কত, 1/x, 5 ইনভার্স এর মানে কত, 1/5, তার মানে 10 ইনভার্স মানে হচ্ছে 1/10। ওকে, এটা এখন দেখুন এই সংখ্যাটাকে, এই কথাটার অর্থ কি, 2.357 ভাগ হচ্ছে 10। এই কথাটার অর্থ হচ্ছে এইটাকে 10 দ্বারা ভাগ। যদি আপনি এই 10 দ্বারা যদি আপনি এই সংখ্যাটাকে ভাগ করেন তাহলে কি হবে, অবশ্যই এই সংখ্যাটা কি হবে, ছোট হবে। এখন আছে 2.357 আছে, এটাকে যখন আপনি 10 দ্বারা ভাগ করবেন এই সংখ্যাটা আরো ছোট হবে। তাহলে দশমিক যদি আপনি এদিকে দেন তাহলে কিন্তু সংখ্যাটা বড় হবে, কারণ দশমিক যদি আপনি এই ঘরে দেন তাহলে 23 দশমিক, তাহলে 2 এর চেয়ে বড় হচ্ছে 23, সেক্ষেত্রে আপনার কিন্তু হবে না। তার মানে যেহেতু এটা ছোট হবে তাহলে দশমিকটা অবশ্যই সামনে চলে আসবে। 10 দ্বারা ভাগ করলে কয় ঘর সামনে চলে আসবে, কয়টা শূন্য আছে এখানে, একটা শূন্য আছে, তার মানে এখানে 1 ঘর সামনে আসবে। তার মানে 0.2357। দেখুন এই অঙ্কটাই কিন্তু এখানে বলা ছিল। তার মানে আমরা এখান থেকে এটা ইজিলি লিখতে পারি। সিমিলার উপায়ে এখন এই অঙ্কে যেটা বলা হচ্ছে, এই অঙ্কে বলা হচ্ছে যে 5.10 তার মানে এখানে বুঝে 5 ইনটু, এখানে দেখুন বুঝাই যাচ্ছে কয় ঘর চলে যাবে, এখানে দেখুন কত আছে, -1। -1 থাকার কারণে 1 ঘর কোথায় যাবে, বামে আসবে, 1 ঘর বামে আসবে। তার মানে এখানে -3 আছে, -3 মানে 3 ঘর বামে যাবে। কারণ দশমিক এখন আছে কোথায়, এইখানে আছে কিন্তু, তাহলে 0.005 এইখানে দশমিক আসবে, এইটা হবে এটার অ্যানসার। এই যে এইটার অ্যানসারটা হবে মূলত এইটা। এটা আসলে কেন হলো, এখানে যখন -3 আছে তাহলে 3 ঘর কোথায় যাবে, বামে যাবে। 3 ঘর যদি বামে যায় তাহলে দশমিক আছে কোথায়, 5 এর এখানে আছে, তাহলে 3 ঘর মেলানোর জন্য আরো দুইটা আমাদের শূন্য দরকার, এই দুইটা শূন্য আমি দিয়ে দিয়েছি, এই দশমিকটা এখানে চলে আসছে। ওকে, এভাবে মূলত আপনারা এটা ক্যালকুলেশন করতে পারবেন। যদি এই অঙ্কটাই একটু অন্যভাবে ক্যালকুলেশন করি, দেখুন এখানে 5.5 ইনটু 10 টু দি পাওয়ার -3, অর্থাৎ হচ্ছে এখানে 5 থাকবে ইনটু, এটার মানটা কত, 1/10 এর উপরে কত, 3, এই ইনভার্সটা ভ্যানিশ হয়ে গেল। তার মানে হচ্ছে 5/10 এর উপরে 3 মানে কত, 1 2 3টে শূন্য। ওকে, এখন এই 3টে শূন্য দ্বারা যদি এই যে 1000 দ্বারা যদি আপনি 5 কে ভাগ করেন তাহলে এই সংখ্যাটা কি কমবে না বাড়বে, 5 কে আপনি 1000 দ্বারা ভাগ করবেন সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু অবশ্যই কমবে। যেহেতু এই সংখ্যাটা কমবে, কমলে কি হবে, কয় ঘর কমবে, দশমিক তাহলে এখানে আছে, এইখান থেকে ডানে বামে আসবে দশমিকটা, তাহলে কয় ঘর, 3 ঘর, তাহলে 1 2 এখানে একটা 5 আছে, এইখানে দশমিক, এইখানে হচ্ছে আন্ডার, তাহলে এইটা আর এইটা দেখুন সেম, মানে দুই ভাবেই কিন্তু আমরা এটা করতে পারি। তো যাই হোক আমরা এই ক্যালকুলেশনটা খুব ভালো করে শিখলাম, কারণ হচ্ছে এই অঙ্কগুলো যদি ভবিষ্যতে কখনো আসে তাহলে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। এখন আমরা এখানে আসবো, তাহলে এইটার মান কত আমাদের, এইটার মান হচ্ছে 0.005, এইটা আপনাকে যোগ করতে হবে। আমি এইটার মানটা এখানে, এই ভ্যালুটা আমি এখানে লিখলাম। এখানে দেখুন এখানে কিন্তু যে সংখ্যাগুলোর নিচে কোনো কিছু নাই, এগুলোর নিচে আমরা শূন্য দিয়ে আমরা এটা পূরণ করে দিব। ওকে, এখন জাস্ট যোগ করে দিব। এখানে যোগ করুন, আপনার কত আসে, 0, এখানে হচ্ছে 1 0, এখানে 5 0 0, এখানে হচ্ছে 3, দিস ইজ দা
অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের নম্বরে আসি, 10 নম্বর অঙ্ক। এখানে বলছে 6, 17, 49, 144 ক্রমটির পরবর্তী পদ কত? 6 আছে, তারপরে আছে 17 আছে, 49 আছে এবং 144 আছে। এই ক্রমটির পরবর্তী পদ আমাদের বের করতে হবে। তাহলে এটা দেখুন, এটা এমন একটা ধারা, এটা কিন্তু আসলে সিকোয়েন্স বের করা খুবই ডিফিকাল্ট। এখানে আপনারা করবেন কি, এই অঙ্ক আসলে 6 লিখবেন এখানে, 6 ইন্টু 3 কত হয়? 3 6 18, এখানে আছে কত? 17, মাইনাস 1 করে দিবেন, তাহলে কিন্তু আপনারা এখানে এই সংখ্যাটা পাবেন। আবার সিমিলার উপায় এখানে কত হচ্ছে? 17 আছে, 17 ইন্টু 3 মাইনাস 2 করে দিবেন, 3 17 কত? 51, 51 থেকে 2 বাদ দিবেন, দেখবেন 49 হবে। সিমিলার উপায়ে আপনার 49 ইন্টু 3 মাইনাস 3 হবে, তাহলে কত হবে? এখানে আসে হচ্ছে 3 নং 27 7, অর্থাৎ 147 থেকে 3 দিলে 144 আসে। এবারে পরের লাইনে 144 ইন্টু 3 মাইনাস 3 এর পরে এখানে 4। এইটা করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। দেখুন 3 4 12 2, 3 দ্বারা যদি আমি 144 এর গুণ করি, 3 4 12 2, হাতে হচ্ছে 1, 3 4 12 1 13 3, হাতে কত? 1, 3 কে 3 আর 1 4, 432 মাইনাস 4, মাইনাস 4 ক্যালকুলেশন করলে 432 থেকে যদি আপনি 4 বাদ দেন তাহলে 428। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে পরবর্তী পদ হবে 428। বলা হচ্ছে যে একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য, এই যে একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আর একটি কাঠের টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ। এই যে এখানে বলছে আর একটি কাঠের টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে এই টুকরোর দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি 2 ধরে নিচ্ছি। এই কাঠের টুকরোর দৈর্ঘ্যটা এই কাঠের টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ। বলছে টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোটির দৈর্ঘ্যের কত গুণ বড় হবে? একটি কাঠের টুকরোর দৈর্ঘ্যটা হবে এইটারে 3 গুণ, তার মানে হচ্ছে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 তার মানে হচ্ছে 6, জাস্ট ধরে নিলাম 3 গুণ। এবার বলা হচ্ছে টুকরো দুটো সংযুক্ত করা হলে অর্থাৎ যোগ করা হলে এই টুকরোর দৈর্ঘ্য কত? 6 আর এই টুকরো কত? 2 সমান সমান কত হচ্ছে? 8। সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য, অর্থাৎ সংযুক্ত করার পর যে টুকরোটা আমরা পাইলাম, এই টুকরো ছোট টুকরোর চেয়ে কত গুণ বড়? তাহলে ছোটটা কত আমাদের? 2, 2 দ্বারা এটাকে তাহলে ভাগ করতে হবে, 2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত আসে? আমাদের 4 আসে, তার মানে উত্তর হবে 4 গুণ। কত গুণ বড়? উত্তর হচ্ছে 4 গুণ। এটা কিন্তু একদম বেসিক লেভেলের অঙ্ক, এটা ক্যালকুলেশনের দরকার নাই। এরপরে দেখুন 12 নম্বর অঙ্ক, এ কোণ বি কোণ পরস্পর সম্পূরক কোণ। এ সমান সমান 115 ডিগ্রি হলে বি কোণ কত? আমরা কি জানি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি হয় তাহলে কোণ দুইটা পরস্পর সম্পূরক কোণ হবে। এই সম্পূরক কোণ হওয়ার শর্ত হচ্ছে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এই 180 ডিগ্রির মধ্যে বলছে এই এ কোণের মানটা এখানে দেয়া আছে 115 ডিগ্রি হলে, তাহলে বি কোণটা কত? দুই কোণের সমষ্টি যদি 180 হয়, একটা যদি 115 হয়, তাহলে আর একটা কত? এখান থেকে অবশ্যই বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 65 ডিগ্রি আসে। তার মানে এখানে এই বি কোণের মানটা হবে আমাদের 65 ডিগ্রি। এরপরে আসি আমরা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? আমাদের বের করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, প্রতি বাহুর দৈর্ঘ্য কত? যদি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে ক্ষেত্রফল কত হয়? √3/4 ইনটু স্কয়ার। এইটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে প্রশ্নে বলে দিয়েছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি হচ্ছে 50 বর্গ সেন্টিমিটার হয়, বাই দা কন্ডিশনে এটা সমান সমান 50 বর্গ সেন্টিমিটার হলে, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য মানে কি? a এর দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে বাই দা কন্ডিশনে যদি এইটা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার ইজ ইকুয়ালস টু 50 ইনটু 4 বাই এখানে হচ্ছে √3। এইটা এখন যদি ক্যালকুলেশন করি, a স্কয়ার ইজ ইকুয়ালস টু এখানে কত আসে? 200 বাই √3 এই ধরনের আসে। এখন এই স্কয়ার যে আছে, স্কয়ারটা যদি আমরা পাশে যদি ভেঙে দেই তাহলে কি ঘটনা ঘটে? এখানে দেখুন √200 হবে এখানে,
আর এখানে হবে √3 তার উপরে 1/2 হবে। এখানে যদি আমি √3 লিখি এখানে হবে 1/2 হবে, অর্থাৎ এই স্কয়ারটা ওদিক গিয়ে হাফ হয়েছে আর কি, এই ধরনের। এরপরে যদি ক্যালকুলেশন করি এখানে দেখুন 200 কে যদি আপনি ভাঙেন তাহলে হচ্ছে 100 × 2 আসে, এখানে আপনার আসে √3 তার উপরে 1/2 এই ধরনের। অর্থাৎ এই ক্যালকুলেশনটা যদি আমরা একটু করি, এখানে রুট আছে, তার মানে 100 এর উপর রুট দিলে কত হয়? 100 এর উপর রুট দিলে হচ্ছে 10 হয়, আর √2 থাকে, আর এখানে √3 তার উপরে হচ্ছে হাফ। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমি যদি আরেক লাইন ক্যালকুলেশন করে দিই, 10√2 বাই হচ্ছে 3 এর উপরে 1/4, এইটাই অ্যান্সার মূলত। এখানে যদি আপনার দশমিকে অ্যান্সার থাকে তাহলে দশমিকে আপনাদেরকে কনভার্ট করে নিতে হবে। এর পরের নম্বরে আসি আমরা, 14 নম্বর অঙ্ক। বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর এ শীর্ষকোণ, বি ও সি কোণ দুটি ভূমিকোণ, এবি এসি বাহু যদি সমান হয়, অর্থাৎ এবি যদি এসি বাহু হয়, তবে বি কোণ 75 ডিগ্রি হলে এ কোণের মান কত? অর্থাৎ এখানে অনেক কথা বলছে, বাট মূল বিষয়টা কিন্তু এই ধরনের যে একটু এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে হচ্ছে এই বাহু আর এই বাহু সমান। এখানে কিন্তু তাই বলছে যে এ বি সি, এখানে দেখুন এ বি আর এসি, এই যে এ বি আর এসি এই দুটো পরস্পর সমানের কথা বলছে। এরপরে বলছে বি কোণ 75 ডিগ্রি, এই কোণটা 75 ডিগ্রি যদি হয় তাহলে এ কোণটা কত? এই অ্যাঙ্গেলটা হট, এটা আমাদের বের করতে হবে। দেখুন যেহেতু এইটা আর এটা সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এই কোণটা যত হবে এই কোণটাও তত ডিগ্রি হবে। কারণটা কি? আমরা একটা থিওরি পড়ে আসছি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। এর বিপরীত কোণ হচ্ছে এটা, এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে, এটা 75 ডিগ্রি হবে। তাহলে 75 কত হয়? 150 হয়। তাহলে এই তিন কোণের সমষ্টি কত? 180। 180 থেকে যদি আপনি 150 বাদ দেন তাহলে এখানে হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ এ কোণের মান হবে 30 ডিগ্রি। তারপরে আসি 15 নম্বর অঙ্ক। এখানে বলছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? দেখুন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এখানে আসলে অপশনটা লেখা উচিত ছিল আমার, এখানে স্পেসের কারণে আমি লিখি নেই। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এটা আমরা টেস্ট করব কিভাবে? আমরা জানি পিথাগোরাস বলেছিল যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই ফর্মুলা ইউজ করে আমাদের যে অপশনগুলো ছিল ওই অপশনগুলো যদি আমরা ইউজ করি, এখানে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে। এখানে ধরুন আপনার হচ্ছে 5 এর উপরে স্কয়ার দিলাম, 5 5 25, 3 এর উপরে স্কয়ার দিলাম, যোগ 4 এর উপরে স্কয়ার দিলাম। এটা একটা অপশন হতে পারে। সমকোণী ত্রিভুজের যে কন্ডিশন গুলো রয়েছে, অর্থাৎ অতিভুজের উপরে স্কয়ারিং করলে যা হবে, ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার উপর স্কয়ারিং করলে ওই একই উত্তর হতে হবে। যদি মিলে তাহলে সেটা হবে অ্যানসার। এখান থেকে আপনারা এই অপশনটা চেক করে নেবেন। এরপরে আমাদের 16 নম্বর অঙ্ক। এখানে বলছে x² - 1 - y ইনটু y - 2 হচ্ছে এর উৎপাদক কত? উৎপাদকটা আমাদের বের করতে হবে। তার মানে হচ্ছে x² - 1 - y² প্লাস 2y। এখানে জাস্ট গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে আমি এখানে লিখতে পারি x², এখানে মাইনাস যদি আমি কমন নেই এখান থেকে y²। এখন এই হোল স্কয়ার ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারি? a² - b² a + b * a - b x + y - 1 আর x - y + 1 হবে। অর্থাৎ হচ্ছে এখানে একবার প্লাস একবার মাইনাস করে দিই, প্লাস করলে এটা আসে, মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, -y + 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে আমরা যদি আসি 17 নম্বর অঙ্কে। দেখুন এই অঙ্কটাও পোস্ট অফিসের আরো একটা পরীক্ষা এসেছিল, কবে জানি, এটা আসলে আমার সঠিকটা মনে নাই, আমি দেখা দিচ্ছি তাও। x² প্লাস এখানে x + 1/x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এত এর মান বের করতে হবে। এখানে যদি আমরা লসাগু করি, x² + 1 = 2x, x² - 2x + 1 = আন্ডার, তার মানে হচ্ছে x - 1 হোল স্কয়ার = আন্ডার।
এখানে দেখুন কি করেছি, জাস্ট লসাগু করে দিয়েছি। লসাগু করলে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1, এখানে যে নিচে যে x থাকে এই x টা 2 এর সঙ্গে গুণ করে দিয়েছি 2x। তারপরে এখানে দেখুন এই 2x টাকে এই সাইডে নিয়ে এসেছি, নিয়ে আসলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 হয়। তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা এটা, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তার মানে আমরা এখানে লিখতে পারি x মাইনাস 1 ইকুয়ালস টু আন্ডার x ইকুয়ালস টু আমাদের হচ্ছে 1। x এর মান যেহেতু 1, সুতরাং আমরা এখানে x এর মান বসাই দিব। এখানে আছে কত x, x স্কয়ার পজিটিভ x মাইনাস 1। এখানে যদি আমরা x এর ভ্যালু 1 বসাই তাহলে আমাদের কত আসে, 1 বাই 1 প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ এই 1 1 ক্যান্সেল, 1 বাই 1 ইজ ইকুয়ালস টু 1। দিস ইজ দ্য অ্যানসার। এরপরে আমরা 18 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে a is to b is equals to 4:7 আর b is to c is equals to 5:6। দেখুন এটা আমি এটা দেখে দেখে লিখেছি, a is to b is equals to 4:7, b is to c is equals to 5:6। তাহলে আমাদের a is to b is to c কত? আমি যদি এটা বের করতে চাই তাহলে আমাদের করতে হবে কি, নিয়মটা হচ্ছে এই 5 দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে। গুণ করে এখানে লিখবেন আপনারা 4 5 20, 4 5 20 is to 5 7 35। অনুরূপভাবে এই 7 দ্বারা আবার এই দুটোকে গুণ করে এখানে লিখবেন 5 7 35 is to 6 7 42। এখন a is to b is to c এর মান কত 20, b এর মানটা কত, এই দেখুন এই দুটো সমান, এখানেও b আছে এখানেও b আছে, b হলো 35 এবং c কত, c হচ্ছে 42। এইটা a is to b is to c এর মান 20 35 এবং 42। তারপরের নম্বরে যদি আসি আমরা, এখানে 19 নম্বর অঙ্কটা। এখানে বলা হচ্ছে এর মান এত, এর সেটটা হচ্ছে এত, যেখানে এর ভ্যালুটা তাহলে কত আর কি। এখানে দেখুন এখানে একটা কথা বলা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 9, অর্থাৎ x সাজ দ্যাট, মানে x এমন যেন বর্গ করলে 9 হবে, x এমন যেন বর্গ করলে 9 হবে। তাহলে এই যে x এর ভ্যালু এখানে দেয়া আছে এভারেজে 2x ইজ ইকুয়ালস টু 4, x ইজ ইকুয়ালস টু 4/2, মানে হচ্ছে x ইকুয়ালস টু 2। দেখুন x এর ভ্যালু কত 2, বাট আগের অপশনে বলা হচ্ছে x এমন যেন বর্গ করলে 9 হবে। এই x এর ভ্যালু 2, এটা কিন্তু বর্গ করি তাহলে কি 9 হয়? হয় না। সুতরাং এটার উত্তর কিন্তু যেহেতু এটা সেট, সুতরাং ফাঁকা সেট হবে, এটার উত্তরটা ফাঁকা সেট হবে। হ্যাঁ, যেহেতু সেটের কথা বলছে তাহলে এটা ফাঁকা সেট হবে आंसर। এরপরে আসি আমরা 20 নম্বর অঙ্কে। এখানে হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখুন এই অঙ্কটা করার জন্য এর আগে কিন্তু আমি আমার এই লেকচারে বেশ কয়েকবার বলেছি যে আপনারা 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর ঘন কত হয় এটা মুখস্থ রাখবেন, এবং 1 থেকে 30 পর্যন্ত এই সংখ্যাগুলোর বর্গ কত হয় এটা মুখস্থ রাখতে হবে। দেখুন আমাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ওই টপিক থেকে কমন এসেছে যে আসলে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা বের করতে হলে আমাদের এখানে দেখুন সবগুলোতে মূলদ 3 দেয়া আছে, সবগুলোতে মূলদ 3 দেয়া আছে, অর্থাৎ 1 থেকে যদি 10 পর্যন্ত আপনি ঘন সংখ্যাগুলো মুখস্থ রাখেন তাহলে কিন্তু আপনি এটা ইজিলি বলতে পারবেন। কারণ এখানে দেখুন আমি ইজিলি বলতে পারি এই যে সংখ্যাটা আছে মূলদ 3 √343, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু আপনার হচ্ছে 7 এর উপরে যদি আপনি কিউব দেন তাহলে কিন্তু 343 আসে, এটা কিন্তু মুখস্থ। 7 এর উপরে যদি আপনি 3 দেন তাহলে 343 আসে, এই যে মূলদ 3 এরকম আসে। এখন মূলদ 3 কে যদি ভাঙান আপনি, মূলদ 3 কে যদি ভাঙান 1/3 আসে, 3 3 ক্যান্সেল, आंसर হচ্ছে 7। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আর একটা দেখাই দেই, ধরুন এখানে মূলদ 4 আছে, মূলদ 4 √7 আছে, তার মানে এটার অর্থটা হচ্ছে 7 1/4, অর্থাৎ মূলদ যেটা থাকবে সেটা নিচে চলে যাবে, পাওয়ারের নিচে চলে যাবে, 1/4 হবে। সিমিলার উপায়ে 7 মূলদ 2 আছে, তার মানে এটা হবে 2 এর উপরে 1/7 হবে। এটা সিমিলার উপায়ে এখানে তাই করেছি, কিন্তু এই যে 3 টা নিচে চলে আসছে আর এখানে 7 এর উপর কিউব করলে হচ্ছে 343 হয়। এই সংখ্যাগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরীক্ষার হলে এত খোঁজার টাইম নেই। হ্যাঁ,
এরপরে দেখুন আমাদের এই অঙ্কটা আমরা একটু পরে করব, এটা পরের অঙ্কটাতে আসতেছি, 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে যে কোন শর্তে এত হবে। আমরা এর আগের লেকচারে দেখেছি যে লগের উপর শর্ত, লগের ভিত্তির উপর শর্ত, লগ এর ভিত্তির উপর শর্ত। ভিত্তির উপর শর্ত আমরা কি বলেছিলাম? ভিত্তির উপর শর্ত বলেছিলাম যে বেস অবশ্যই শূন্যের চেয়ে কি হবে? বড় হবে। অবশ্যই কি হবে? শূন্যের চেয়ে বড় হবে। বাট এই বেসটা নট ইকুয়ালস টু 1। তাহলে বেসটা, বেস বলতে হচ্ছে এটা বোঝাচ্ছি, এই যে এই বেসটা কি হবে? শূন্যের চেয়ে অবশ্যই বড় হবে। কখনোই শূন্য হওয়া যাবে না, শূন্যের চেয়ে ছোট হওয়া যাবে না, অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে। এবং বেসটা 1 হওয়া যাবে না। শূন্যের চেয়ে বড় তো আসলে 1 সংখ্যাগুলো হয়, এই যে শূন্য, তাহলে 1টা এখানে বলা হচ্ছে শূন্যের চেয়ে বড় হবে, এটা হবে না, এদিক থেকে হবে আর কি। হ্যাঁ, তাহলে 1 তো এর মধ্যে আছে, বাট 1 হবে না, কিন্তু এটা মনে রাখতে হবে, বেস নট ইকুয়ালস টু 1। 1 ব্যতীত সবকিছু হতে পারে ধনাত্মক সংখ্যা। তো এটা অপশনটা আসলে আপনি এখন প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা অপশন হবে। এর পরের নম্বরে যদি আসি আমরা, এখানে 23 নম্বর অঙ্ক, তাহলে দেখুন এখানে দেখুন এই অঙ্কটা করার জন্য আপনাকে করতে হবে কি, এই ভ্যালুটা কিন্তু নিয়ে আসতে হবে। এই ভ্যালুটা নিয়ে আসতে গেলে আপনাকে এখানে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে দেখুন 1 প্লাস x আছে, 1 প্লাস x আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, একবার যোজন একবার বিয়োজন। তার মানে আমাদের 1 প্লাস x নিয়ে আসতে হবে আগে। এখানে দেয়া আছে দেখুন x ইজ ইকুয়ালস টু 4/3, আর এর নিচে 1 আছে। এখন যদি আপনি যোজন করেন তাহলে x প্লাস 1 হয় বা x মাইনাস 1 হয়, বাট এখানে 1 মাইনাস x আছে, এই জন্য এটা বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ যদি আমরা করি এটাকে, তাহলে এখানে হচ্ছে আমাদের 1/x ইজ ইকুয়ালস টু 3/4। এখন আমরা কি করব? যোজন একবার বিয়োজন একবার। যোজন যদি 1 প্লাস x 1 মাইনাস x, যোজন বিয়োজন 3 প্লাস 4 আর 3 মাইনাস 4, ক্যালকুলেশন করলে এখানে আসে হচ্ছে আমাদের, যদি আমরা এটাকে রুট করি উভয় পক্ষকে, বা 1 প্লাস x রাখলাম, 1 মাইনাস x রাখলাম, এখানে আসে হচ্ছে 7 আর এখানে হচ্ছে -1। এখন উভয় পক্ষকে যদি আমরা রুট করি তাহলে কত হয়? এরপরে আমরা 23 নম্বর অঙ্কে আসি। 23 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে x ইকুয়ালস টু 3/4। দেখুন এই অঙ্কটা করার জন্য আপনাকে কিন্তু এই পার্টটা আপনাকে দেখতে হবে। এই পার্টে কিভাবে দেয়া আছে সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এখানে দেখুন 1 প্লাস x আছে, তার মানে আপনাকে এখানে 1 প্লাস x নিয়ে আসতে হবে, এবং উপরে রুট আছে, দেন উপরে দেখুন প্লাস, এখানে মাইনাস। 1 প্লাস x 1 প্লাস x 1 মাইনাস x 1 মাইনাস x, তার মানে 1 প্লাস x 1 মাইনাস x এই ধরনের একটা ফিগার নিয়ে আসতে হবে। ধরে নিচ্ছি এর নিচে 1 আছে। যদি আপনি এভাবে যোজন বিয়োজন করেন তাহলে কিন্তু হবে না, তখন হবে x প্লাস 1 x মাইনাস 1, বাট এখানে আছে 1 মাইনাস x, এই জন্য আমাদের এটা বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ যদি করি, এখানে উপরে 1 আসে, নিচে হচ্ছে x, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 3। এখন আমরা যোজন বিয়োজন করব। 1 প্লাস x মানে উপরেরটা যোগ নিচেরটা, এটা নাম হচ্ছে যোজন, এবং বিয়োজন হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। দেখুন 1 প্লাস x 1 মাইনাস x, এই যে 1 প্লাস x 1 মাইনাস x চলে আসছে কিন্তু অলরেডি। এখানে 4 প্লাস 3 আর হচ্ছে 4 মাইনাস 3। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 1 প্লাস x আর হচ্ছে 1 মাইনাস x ইজ ইকুয়ালস টু, এখানে হবে 7 বাই, এখানে হবে আমাদের হচ্ছে 1। 4 থেকে যদি আমি হচ্ছে এখানে 3 বাদ দিই তাহলে 1 আসে আমাদের। এখন এইখানে আমরা কি করতে পারি? রুট করতে পারি কিন্তু। হ্যাঁ, যদি আমরা এটাকে রুট করি তাহলে আমাদের কত আসে? রুট ওভার 1 প্লাস x বাই রুট ওভার 1 মাইনাস x ইজ ইকুয়ালস টু রুট ওভার 7 বাই 1 আছে এখানে। ওকে, যদি আমরা এটাকে যদি রুট করি, রুট করলে কত হয় আমাদের? 1ই হয় কিন্তু। তো এখন আমরা এই পজিশনে আসার পর এখানে দেখুন একবার যোজন একবার বিয়োজন করে দিব। রুট ওভার 1 প্লাস x যোগ নিচেরটা রুট ওভার 1 মাইনাস x বাই
এখানে দেখুন √1 + x একবার যোজন করে দিলাম, এবার বিয়োজন করতেছি -√1 - x। এখানে কিন্তু সেই কথাটা এখানে বলেছে। এরপরে দেখুন আমাদের এখানে কি আসে, তাহলে √7 + 1 আর √7 - 1। তার মানে আমরা কিন্তু অলরেডি এইটার অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এইটার অ্যান্সার কিন্তু আসলে এইটাই হবে, এই যে এখানকার যে ক্যালকুলেশনটা এটা হবে। এটা পরে যদি আপনাদের অপশনে দশমিক থাকে বা ডেসিমেল থাকে, তাহলে আপনাদের এটা দশমিক কনভার্ট করতে হবে। যদি এরকম থাকে তাহলে এটাই অ্যান্সার।